আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক আশাহত হই এটা ভেবে যে আমি প্রতিনিয়ত গল্প পড়ি, আমার শ্রোতারা প্রতিনিয়ত গল্পগুলো শোনে, কিন্তু একটা মন্তব্য করে না। মন্তব্য তো দূরে থাকে, একটা লাইকও করে না। গল্পগুলো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক তো অন্তত করতে পারেন। 1-1.5 ঘন্টার রেকর্ডিংয়ের পর এত কষ্ট করে আপনাদেরকে পর্বগুলো দেই একটা লাইক পাওয়ার আশায়। দয়া করে সাপোর্ট করুন, না হলে আমি যে গল্প পড়ার আগ্রহ হারিয়ে ফেলি। শুরু করতে যাচ্ছি ইলমা বেহরেজের লেখা নবরা গল্পের পর্ব 3। বনের মাঝে দুটি বট গাছ, তাদের প্রকাণ্ড আকারের কাণ্ড দেখে ছড়িয়ে থাকা ঘন শাখা প্রশাখার নিচে জমাট বেঁধে আছে অন্ধকার। সে অন্ধকারে আলোর পরশ ছড়িয়ে আকাশে হাসছে চাঁদ। চাঁদটা ঠিক বট গাছের মাথার উপরে ঝুলে আছে। চাঁদের আলোয় বট গাছের পেছনে দাঁড়িয়ে থাকা দুটি মানবদের উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে। জুলফা দ্রুত পায়ে সামনে এগোতে অত্যন্ত পরিচিত একটা মিষ্টি ঘ্রাণ পেল। বটের পেছন থেকে বেরিয়ে এলো মা মান্নাত ও ভাই রঞ্জন। জুলফা আনন্দে ঝলমল করে ওঠে। দৌড়ে গিয়ে মান্নাতকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলল, এতদিনে এলি মা? তোর উপর খুব রাগ জমেছে। মেয়ের শ্বশুরবাড়িতে কি যখন তখন আসা যায়? আর শ্বশুরবাড়ি বলিস নে, ও কাহিনী শেষ। রঞ্জন ঘাড় ঘুরিয়ে একবার চারপাশ দেখে নিল। দিনের আলো এখান থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে যায় হয়তো। এখন শুধু সারি সারি গাছ দেখা যাচ্ছে। অন্ধকারে কত দূরই বা তার দৃষ্টি যায়। আশেপাশে মানুষের উপস্থিতি নেই। জামাইয়ের কড়া নিষেধাজ্ঞা, এই বাড়িতে কখনো যেন আত্মীয় হয়ে তারা না আসে। কেউ যদি তাদের একসঙ্গে দেখে প্রশ্ন করে বা সন্দেহ করে, কেলেঙ্কারি হয়ে যাবে। নিজ ঘরে ফেরার উত্তেজনায় জুলফার চোখে মুখে ঝিলিক দিচ্ছে খুশি। তার হাসি খুশি মুখ কালো আধার নামিয়ে দিয়ে রঞ্জন বিস্ময় সুরে বলে উঠল, তুই ব্যাগ নিয়ে আসলি যে? এহেন প্রশ্নে জুলফা হতভম্ব হয়ে অবাক চোখে মায়ের দিকে তাকালো। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গ আলো আধারের জাল বুনেছে। চোখের তারায় ছুটে বেড়াচ্ছে শঙ্কা। মা ভাইটাকে কি নিতে আসেনি? কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না তার আগেই মান্নাত বলল, কালীগঞ্জ থেকে মোরা চলে যাইছি, তাই তোকে দেখতে এসছি, নিতে আসিনি। জুলফা অবিশ্বাস্য সুরে বলল, কোথায় যাচ্ছিস মা? মোরে নিবি না? মোরে রেখে চলে যাবি? রঞ্জন বলল, তোর আলিশান শ্বশুরবাড়ি আছে, সেসব রেখে তুই মোদের সঙ্গে কোথায় যাবি রে? জুলফা তীব্র সুরে প্রতিবাদ করলো, শ্বশুরবাড়ি বলবি নে, আমি আলিশান বাড়ি চাইনি। মা, তুই বলেছিলি কয়দিন পর মোরে নিতে আসবি, এখন কি বলছিস? হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বাজ পড়ার মতো তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল তার। এই বাড়িতে সারা জীবন থাকার কথা তো ছিল না। নিজের থেকে বয়সে দ্বিগুণ বড় লোকটার সঙ্গে সে কিছুতেই থাকতে চায় না। নেহাত মা ভাই হাতে পায়ে ধরেছিল বলে তাদের পরিকল্পনার একটা অংশ হয়েছিল, কিন্তু তার পরিবার এভাবে তাকে জলে ভাসিয়ে দিবে ঘুণাক্ষরেও ভাবেনি। এখনও বিশ্বাস হচ্ছে না। তাদের কথাবার্তা বড় অসংলগ্ন লাগছে। জুলফা রঞ্জনের 2 হাত চেপে ধরে বলে, তোদের সঙ্গে যাব, এখানে থাকবো নে। এ মামরে রেখে যাস নে। এ কি কথা বলিস? তোকে বিয়ে দিয়েছি কি সঙ্গে নিয়ে যাইতে? জুলফা অনুনয় করে বলল, মোরে নে মা, এখানে মুই ভালো নেই, মোর ঘুম লাগে নে, খেতে ভালো লাগে নে। রঞ্জন বোঝানোর চেষ্টা করে, তুই জমিদারের বউ, এমন করছিস যে? তোর কিসের অভাব? তোর হচ্ছে রাজকপাল, মোরা তোকে রানী বানিয়েছি রে, তুই কত ভালো থাকবি। জুলফা ফুঁসে উঠল, মোরে রানী বানাতে বিয়ে দিয়েছিস নাকি নিজেদের স্বার্থে দিয়েছিস? মোরে নিয়ে তোরা বিকিকিনি করেছিস। মুখের উপরে এহেন কথা বলায় রঞ্জন ভীষণ চটে গেল। বলল, গলা উঁচিয়ে কথা বলবি নে। মান্নাত বলল, তুই কি চাস নে তোর বড় ভাই বোন ভাইপুত ভাইজি ভালো থাকুক, ওদের নিজেদের একটা ভারী হোক? তাই বলে তোরা মোরে বলে দিবি আমি এইখানে মরে যাচ্ছি রে মা, আমার সঙ্গে নিয়ে যা, মুই আগের মতো তোদের কামাই করে দিব, নিয়ে যা আমায়। এ মা, কথা বল। রঞ্জন বারবার চারপাশ দেখছে। সে মান্নাতকে ইশারা করে কথোপকথন দ্রুত শেষ করতে। মান্নাত বলল, তোকে শেষ করতে দেখে এসেছিলাম, দেখা হয়ে গেছে, চলে যাইছি, তুই ভালো থাকিস, সুখে থাকিস। জুলফা খপ করে মায়ের হাত ধরে বুকের মধ্যে চেপে ধরে বলল, মা, এ মা, এমন করিস নে, মুই সুখে থাকবো নে। তোরা কোথায় চলে যাচ্ছিস? মুই তো কিছুই চিনি নে মা, তোদের কোথায় পাবো? তোকে আমাদের পেতে হবে না, আমরা তোকে দেখতে আসবো, মোরে নিয়ে যা। এ ভাই, এ মা, মোরে রেখে যাস নে, মোরে অমন করে চিরজীবনের জন্য বেছে দিস নে, তোরা যা বলবি তাই শুনবো, মোরে তোদের সঙ্গে নে। রঞ্জন মাটি থেকে ব্যাগ তুলে জুলফার হাতে দিয়ে বলে, তোর কারণে মোরা আবার যাযাবর হতে চাই নে, তুই চাইলে রানী হয়ে থাকতে পারবি, মোরা পারবো নে। যা বাড়ি যা, তোর শ্বশুরবাড়ির কেউ দেখলে তাদের সম্মান যাইবে, যা চলে যা। রঞ্জনের পা ধরে হাউমাউ করে কেঁদে উঠল জুলফা।
এ ভাই এমন করিস নে, মোরে রেখে যাস নে, এইখানে থাকতে মোর অনেক কষ্ট হয়। চাইনে আলিশান বাড়ি, চাইনে রানী হতে, মুই তোদের সঙ্গে যাইতে চাই। বাতাসে সরসর শব্দ, কানে আসছে অপরিচিতা নদীর জলের আওয়াজ। বনের ভেতরে জমাট বাঁধা অন্ধকার। জুলফা যেভাবে কাঁদছে, যে কেউ এসে যেতে পারে। রঞ্জন জোর করে পা ছাড়িয়ে নেয়। পা ছাড়, চলে যা, কেউ দেখলে তোর শ্বশুরবাড়ির মান যাবে। জুলফা রঞ্জনের পা ছেড়ে মান্নাতের পা আঁকড়ে ধরে। মা, মা গো, মোরে রেখে যাস নে, কেমনে পাবো তোদের, কোথায় চলে যাবি, মুই তো পথঘাট চিনি নে, আমায় নিয়ে যা। জুলফার আহাজারিতে মান্নাতের মাতৃত্ব কেঁদে ওঠে। সেই ছোট্টবেলা পুতুল খেলার মধ্য দিয়ে মান্নাত কন্যার মায়ের আস্বাদে পুলকিত হয়েছিল। প্রথম ছেলে জন্মের পর যখন জুলফার জন্ম হয়, শৈশবের সেই ইচ্ছা, সুপ্ত বাসনা বাস্তব হয়ে ধরা দেয়। পুতুল খেলার কন্যা সত্যে রূপান্বিত হয়। সে মেয়ের আহাজারি সে আর সহ্য হচ্ছে না। জুলফা কিছুতে তাদের ছাড়বে না বুঝতে পেরে রঞ্জন একটা ভয়াবহ কাজ করার সিদ্ধান্ত নেয়। জুলফা কিছু বুঝে ওঠার পূর্বে তার ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জুলফা। মাটিতে লুটিয়ে পড়ার আগে ঝাপসা চোখে দেখতে পায় রঞ্জন মাকে টেনে নিয়ে বনের ভেতর হারিয়ে যাচ্ছে। তাকে ফেলে যাচ্ছে অন্ধকার বনে, জীবনের অতল সমুদ্রে। মানুষের মন্দ স্বভাবের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে বিশ্বাসঘাতকতা। যুগে যুগে মানুষ পরিবার দ্বারা, প্রিয়জন দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এই দাগ মানব হৃদয়ে সিলমোহরের মতো বসে থাকে আজীবন। পরিবার হলো ভালোবাসার উৎস, যেখানে আমরা সুখ খুঁজে পাই, শক্তি পাই। জুলফার সেই পরিবার থেকে পেয়েছে বিশ্বাসঘাতকতার দংশন। কতগুলো মানুষের স্বার্থে বলি হয়েছে একটা নরম প্রেমময় মনের। বুকে আগলে রাখার ভরসা দিয়ে ফেলে গেছে জীবনের খরস্রোতে। জুলফা নামের সুন্দর মেয়েটিকে পরিবার বেচে দিয়েছে, আরেকজন কিনে নিয়েছে। জগতে তার আপন বলতে কেউ রইল না। শেষ রাতে জুলফার জ্ঞান ফিরল। ঘাড়ে সূক্ষ্ম ব্যথা, শাসা বাতাসে ডালপালা নুইয়ে পড়েছে। বটগাছের মাথার উপর আর চাঁদটা নেই। চারিদিকে শেষ রাতের বিস্ময়। কিছুক্ষণ আগের ঘটনা মনে হতেই তার পুরো দুনিয়া নীল বিষে রক্তাক্ত হয়ে উঠল। সে বিভ্রান্ত হয়ে পড়ে। ব্যাগ রেখে ক্লান্ত দুই পা টেনে নিয়ে যেতে থাকে সামনে। উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে। হঠাৎ করে যেন কালো জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো। সাঁতরে যখনই ওপরে ওঠার চেষ্টা করলো, কেউ যেন তাকে ঠেলে আবার সেই কালো জলে তলিয়ে দিল। চারপাশে অন্ধকার, বুকে তীব্র ব্যথা। সামনে ঘন বন, শাল, দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। ভেতরে খুব অন্ধকার। পাতায় পাতায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বিমর্ষ জুলফা হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বনের নিকটে থাকা ছনের ঘরটিতে নজর পড়ে। ঘরটির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। তার পরনে দরবেশের আলখাল্লা, মাথায় সাদা টুপি। জুলফা এলোমেলো পায়ে ঘরটির সামনে এসে দাঁড়ায়। তখন দৃষ্টি যায় জমিদার বাড়ির উপর। ওই তো তার শেষ ঠিকানা। সে উল্টো ঘুরে ধীরে ধীরে হেঁটে ফিরে আসে শ্বশুরালয়ে। ঘরে ফিরে নিশ্চুপে শুয়ে পড়ে শবদরের পাশে। তাকে অবাক করে তোলে শবদরের গম্ভীর কণ্ঠস্বর। ওরা তোমাকে শেষবারের মতো দেখতে আসতেও চায়নি, আমি জোর করেছি বলে এসেছে। জুলফা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে চোখ বুঝতেই গাল বেয়ে অশ্রু ঝরে পড়ে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই ততদিন। আসসালামু আলাইকুম সবাইকে।
ওনার একটা দত্তক ছেলেও আছে। সুফিয়ান শব্দরের পিঠ চাপলে বললেন, ভালো করেছো। ব্যবসায় লাভবান হতে গেলে আশিকুজ্জামানের মতো ধনকুব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত। আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন, উন্নতির জন্য জীবন দিয়ে দেবো ভাইজান। সুফিয়ান খুশি হয়ে বললেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। চলুন। দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছে যায়।